দ্বিতীয় কথা হচ্ছে, আপনি শেখ হাসিনাকে কেমন দেখেছেন, কিভাবে দেখেছেন, ইনি কি সুস্থ আছেন কিনা, মনোবল ঠিক আছে কিনা, সেটা যদি একটু দর্শকদেরকে বলেন, অনেকে সেটা জানতে চায়। আমরা ওই আমেরিকা থেকে খবর আসে, ফ্রান্স থেকে খবর আসে শেখ হাসিনা মারা গেছেন, শেখ হাসিনার কথাগুলো এআই দিয়ে তৈরি করা। এই কথাটা আপনি যেহেতু সচক্ষে ওনাকে দেখেছেন, আপনি একটু এক্সপ্লেইন করবেন। দেখুন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে আমাদের 12 তারিখ দেখা হয়েছে। আমার সঙ্গে আরো 10-11 জন নেতা কর্মীরা ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, ডাক্তার ছিলেন। তিনি একেবারেই স্বাভাবিক আছেন। তার যে মানসিক অবস্থাটা সেটা আরো সুদৃঢ়। তিনি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। বাংলাদেশের উন্নয়ন কিভাবে ধ্বংস হচ্ছে এ বিষয়ে তার নলেজে আছে, কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্ম সারা দুনিয়া, সমস্ত খবর তিনি রাখেন। তিনি একেবারে সুস্থ স্বাভাবিক আছেন। তার কথা বলতে, শারীরিকভাবে চলতে, আমাদের সঙ্গে তার মত বিনিময় করতে, আমাদের কথা শুনে জবাব দিতে কোনো জায়গায় তার ভিতরে ন্যূনতম কোনো জড়তা ছিল না। তিনি একেবারেই পরিপূর্ণভাবে সুস্থ স্বাভাবিক ভালো আছেন। বরং আমি বলবো তার অভিজ্ঞতার ভান্ডার আরো সমৃদ্ধ হওয়ার কারণে পূর্বের চেয়ে তিনি আরো বেশি প্রত্যয়ী, আরো বেশি দৃঢ়চেতা, এবং তার পিতার নেতৃত্বে যে বাংলাদেশটি স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য থেকে, যে বাংলাদেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের অসাম্প্রদায়িক রাষ্ট্র, যে বাংলাদেশটা তার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, যে বাংলাদেশে মানুষের কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল ডিমান্ড, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা, এটার যে ডেভেলপমেন্টটা তিনি করেছিলেন সেটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা নিয়ে তিনি উৎকণ্ঠিত। তিনি কিভাবে দেশে যাবেন, কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করবেন, ঋত গৌরব কিভাবে পুনরুদ্ধার করবেন, সে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। যারা এআই দিয়ে তৈরি করা তারা কথা বলে, যারা বলে ওনার জড়তা এসে গেছে, উনি শারীরিকভাবে সুস্থ নাই, কেউ বলে ওনার দাফন হয়ে গেছে, এগুলো হচ্ছে আমার মনে হয় এদের জন্মের কোনো ত্রুটি আছে। আমার মনে হয় এদের জন্মের ত্রুটি না থাকলে এত বড় জঘন্য মিথ্যাচার করতে পারে না। বঙ্গবন্ধু কন্যাকে আমি দেখে এসেছি, তিনি ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আচ্ছা, ধন্যবাদ তথ্যটি আপনার কাছ থেকে জানতে পারলাম। আর আরেকটি বিষয়, আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকা জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, ইংল্যান্ডেও তাই, তারা দেশে আসার একটা চিন্তা ভাবনা করছেন। তারা বলছেন যে বিমানে করে আসবেন, আবার শেখ হাসিনা কি সড়ক পথে আসবেন না বিমানে আসবেন সেটাও এখনো ঠিক নেই। সেটা কি পরিস্থিতি বলে দেবে কিনা। যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আসবেন, এবং দেশেও আমি দু একজনকে বলতে শুনেছি যে অনেককে একসাথে যুক্ত হওয়ার, সাধারণ মানুষও যুক্ত হবে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও যুক্ত হবে। সেই ধরনের কোন প্রস্তুতি কি আপনাদের চলছে, নাকি তখনই যা হওয়ার হবে এরকম? দেখুন, আমরা তো প্র্যাকটিক্যালি একটা যুদ্ধের মধ্যে আছি। যুদ্ধ মানে সবসময় গোলাগুলি না। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা বাংলাদেশটা যে বেদখল হয়ে গেল, অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো, এই বিষয়গুলোকে আইনানুগ প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায়ে কিভাবে রেস্টোর করা যায় সেজন্য দলের ভিতরে কাজ চলছে। শুধু আওয়ামী লীগে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, সে জাসদ হতে পারে, ন্যাপ হতে পারে, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, ভ্যারাইটিস টাইপের পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, তারা সেভাবে কাজ করে। আমাদের একটা পলিসি আছে, এই পলিসিটা আমাদের সুপ্রিম অথরিটি হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি আছে, তারা ডিসাইড করছেন কিভাবে হবে। তো এই সিদ্ধান্তটা হয়েছে শেখ হাসিনা দেশে যাবেন, আমরা যারা বাইরে আছি আমরাও দেশে যাব। কখন, কোথা থেকে, কি অবস্থায় যাব সেটা ডিপেন্ড করবে যাওয়ার পূর্ব মুহূর্তের যে পলিসি এবং পারিপার্শ্বিকতা, তার উপরে সিদ্ধান্ত আমরা যাব, সম্মিলিতভাবে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, গুড। আরেকটি বিষয় হচ্ছে যে শেখ হাসিনা তো এর আগেও একবার বলেছেন তিনি এসে যাবেন, আরেকবার বলেছেন তিনি মাথা উঁচু করে আসবেন, আরেকবার বলেছেন তিনি এই বছরই আসবেন, এবং সর্বশেষ যেটা বললেন তিনি ডিসেম্বরে আসবেন, অর্থাৎ মাস নির্দিষ্ট করে দিয়েছেন। আবার এনসিপি নেতারা বলছে ডিসেম্বর মাস হলো আত্মসমর্পণের মাস, ঠিক আছে তিনি আসুন, আচ্ছা ফাঁসির দড়ি রেডি আছে। আবার কেউ কেউ বলছেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ভুলে গেছে, নাহিদ ইসলাম বলেছে ডিসেম্বর হলো আত্মসমর্পণের মাস। আবার কেউ কেউ বলছেন ডিসেম্বর হলো রাজাকারদের আত্মসমর্পণের মাস, এই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে। এই যে একটা নাহিদ ইসলাম ভুলে গেছে, তিনি বলছেন যে তাদেরই বিজয় আসতেছে, শেখ হাসিনার ফাঁসি হবে। শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা কি মানে দেশের মানুষের আবেগ অনুভূতিকে বাদ দিয়ে এটাকে আদৌ সম্ভব কিনা, আমি এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। দেখেন, বাংলাদেশের মেজরিটি পোর্শন মানুষ
আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের চিন্তা চেতনার সঙ্গে ঐক্যমত, কেউ আওয়ামী লীগ করেন না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাহলে আলটিমেটলি আওয়ামী লীগের স্পিরিটের সঙ্গে তার সংখ্যা মেজরিটি। আপনি যদি দেশে 17 কোটি লোক ধরেন, কথার কথা, তো মেজরিটি হচ্ছে 17 কোটির অর্ধেকের চেয়ে বেশি লোক হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। তো এই 17 কোটি লোকের মুক্তিযুদ্ধের চেতনার সেন্টারটা হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে ঘিরেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আবর্তিত হয়। শেখ হাসিনা দেশে থাকলেই জয় বাংলা বলা যায়, শেখ হাসিনা দেশে থাকলেই মুক্তিযুদ্ধের কথা বলা যায়, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিতে কেউ দুঃসাহস রাখে না। শেখ হাসিনা দেশে থাকলেই আমাদের শহীদ স্মৃতি স্তম্ভ, বীর শিষ্যদের মুরাল নিরাপদ থাকে, জয় বাংলার রণধ্বনি থাকে। তো শেখ হাসিনা হচ্ছে সবকিছুর সেন্টার। তো এই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো দুঃসাহস, এত বড় দাম্ভিকতা, এত বড় ঔদ্ধত্য বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শত্রু এবং তাদের উত্তরাধিকারী পরের প্রজন্ম তো দূরের কথা, ওদের যারা বাপ ছিল, ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, আগা মোহাম্মদ হিয়া খান, টিক্কা খানরাও রাখে নাই। এবং তাদের যারা বিদেশি প্রভু ছিল, যারা মুক্তিযুদ্ধের সময় স্প্লিট পাঠাতো, তারাও রাখে নাই। কাজী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার দুঃসাহস রাখে না। তবে নাহিদ ইসলামদের কথাটাকে একটু ব্যাখ্যা করা দরকার। নাহিদ ইসলাম সম্পর্কে জামাতের সেকেন্ড ম্যান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ও আমাদের প্রোডাক্ট, আমরাই ওকে বর্ন ব্রট আপ করেছি, এবং তারা জামাতেরই অংশ, যেমন এবি পার্টি, এনসিপি, এগুলো জামাতেরই অংশ। আবার সেই জামাতের সঙ্গে থেকে ওরা নির্বাচন করেছে। আর জামাত কারা? যারা 71 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের মালিক গভর্নমেন্টের 2 জন মন্ত্রী ছিল। অর্থাৎ যে সময় বাংলাদেশের মানুষদের হত্যা করা হতো, সেই হত্যাকাণ্ড, লুণ্ঠন, ধর্ষণ, রাহাজানি, নৃশংসতা, বর্বরতায় যে সরকার ছিল, সেই সরকারের অংশ ছিল জামাত। ওরা হচ্ছে সেই সরকারের অংশ। এবং তাদেরকেই তো আমরা 16ই ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করিয়েছিলাম। সেই বিজয়ের মাসটায় ওরা আত্মসমর্পণের মাস বললে ওদের ভিতরে আটকে ওঠে, মনে হয় যে আবার বোধহয় আমাদের পাকিস্তানি বাবাদের তো আত্মসমর্পণ করিয়েছিল, আমাদের বোধহয় আবার করাবে। ডিসেম্বর বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে আমরা আবার ওই 71-এর পরাজিত শক্তিদের যে প্রেতাত্মারা, তাদেরকে পরাজিত করতে পারি, এই প্রত্যয়টাও তো আমাদের ভিতরে থাকতে পারে। আচ্ছা, যে এটাই আমি একটু বলতে চাই, সেই প্রত্যয়টাই কি আপনাদের মধ্যে আছে, বা আপনাদের নেত্রী শেখ হাসিনার মধ্যে সেটাই কি আছে? ডিসেম্বর মাসকে তিনি কেন বেছে নিলেন? ইসমাইল ভাই, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে খুব কাছের থেকে চিনি। তার ধমনীতে তার বাবার রক্ত, আদর্শিক রক্ত এবং রক্তের উত্তরসূরিতা। তিনি যা চান তিনি তা করেন, তিনি কারোর সঙ্গে সারেন্ডার করেন না। যুদ্ধ অপরাধীদের বিচারের সময় আপনার মনে আছে, অনেকেই বলছিল যে তারা এখন প্রতিষ্ঠিত, এত বছর পরে এইসব করতে যাওয়া ঠিক হবে না, তাদের ব্যাংক আছে, বীমা আছে, তারা মন্ত্রী হয়েছে, দেশে বিদেশে প্রতিষ্ঠিত, অনেক বড় বড় রাষ্ট্র তাদের সঙ্গে, তারা এখন বিশাল শক্তি। শেখ হাসিনা বলছিলেন 71-এ যে ভয়াবহ অপরাধ হয়েছে এর বিচার হতে হবে। তখন তার দলের এবং আশপাশের অনেকে আতঙ্কিত ছিল। শেখ হাসিনা বিচার করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের প্রক্রিয়ায় যাওয়ার আগে অনেকেই বলছিল এই দুঃসাহস দেখানো ঠিক হবে না, তিনি চেয়েছিলেন, বিচার হয়েছে। পদ্মা সেতু করার সময় যখন বিশ্ব ব্যাংক সরে গেল, তখন অনেকেই বলছিলেন এটা করা সম্ভব হবে না, তিনি বলছিলেন নিজের টাকায় করব, তিনি করেছেন। কাজী শেখ হাসিনা যখন একটা দৃঢ় মানসিকতা পোষণ করছেন যে তিনি দেশে ফিরে যাবেন, আমার বিশ্বাস জন্মেছে তার সঙ্গে আলোচনা করে, এবং তাকে আমি যতটা চিনি, তিনি যাবেন। এবং মুক্তিযুদ্ধের চেতনার যে ঋত গৌরব, সেটা তার নেতৃত্বে আবার পুনরুদ্ধার হবে। আজকে জেলখানায় কারা? মুক্তিযুদ্ধের সংগঠক আমির হোসেন আমু, বীর মুক্তিযোদ্ধা এবং সংগঠক হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো কারাগারে। কাউকে কারাগারে মেরে ফেলা হচ্ছে, কাউকে বাইরে মেরে ফেলা হচ্ছে, অপমান করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা সিসি ছিলেন, তার গলায় জুতার মালা পরানো হয়।
অর্থাৎ ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ব্যবহার করে যারা কাজ করেছিল তাদের এখন এক্সটেনশন কাজ চলছে। না হলে এই সকল জাতীয় নেতাদের কারাগারে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকতে হতো না। কাজে এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা। সেজন্য তাকে দেশে যেতে হবে এবং তিনি নিজেও বোঝেন যে আমাকে দেশে অবশ্যই যেতে হবে বাংলাদেশকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে। ফলে আমার বিশ্বাস তিনি যাবেন এবং ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। ওকে, আমরা শেষ পর্যায়ে আমাদের দর্শক মন্ডলী, আপনাকে আর বেশি সময় আটকাবো না। জাস্ট দেশে যে নেতা কর্মীরা আছে এদেরকে একটু আশ্বস্ত করে কিছু, মানে তারা খুব সাধারণ মানুষও কিন্তু আওয়ামী লীগের সমর্থন করছে এখন, চাচ্ছেন যে হ্যাঁ শেখ হাসিনা ফিরে আসুক। নেতা কর্মীদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে আমরা শেষ করতে চাই। জি প্লিজ। আমার প্রিয় দেশবাসী, শুধু আওয়ামী লীগ নয়, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, এমনকি যারা 2024-এ বিভ্রান্ত হয়েছিলেন, তাদের উদ্দেশ্য বলবো, আমাদের এই প্রিয় মাতৃভূমির বয়স ৩৫০০ বছর। এই মাতৃভূমিকে আলাদা একটা স্বতন্ত্র সত্তা দিতে কেউ পারেনি, যেটা পেরেছেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালিকে গর্বের একটি স্বাধীন সত্তা দিয়েছেন। আর বিধ্বস্ত বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যেখানে প্রতিটি গ্রামে বিদ্যুৎ, প্রতিটি গ্রামে টেকনোলজি, প্রতিটি নারীর অধিকার, ১২৫টা কর্মসূচির মধ্য থেকে সামাজিক সুরক্ষা বেষ্টনী, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, কি করেন নাই তিনি? এই বাংলাদেশটা আবার খামচে ধরেছে ৭১-এর পরাজিত শত্রুরা, তাদের উত্তরসূরিরা। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, বাড়িতে থাকতে পারতেছেন না, মবের শিকার হচ্ছেন, মিথ্যা মামলায় কারাগারে যেতে হচ্ছে, বাড়িতে আসামিকে না পেলে তার স্ত্রী, তার কন্যা, পুত্র, তাদের নির্মম নির্যাতন করা হচ্ছে, রাস্তাঘাটে মেরে ফেলা হচ্ছে। দেখুন, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। এই পরিস্থিতির থেকে উত্তরণ আমাদের হবেই। মনে রাখবেন, আমাদের একজন শেখ হাসিনা আছে এবং আমরা সবাই দেশে ফিরব। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ এই অন্ধকার কেটে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে যাব। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। একটু ধৈর্য ধরুন, আপনাদের এই কষ্টই আমাদেরকে বিজয়ের সোপানে পৌঁছে দেবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের 2024 সালে আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে মেজরিটি পার্টির নেতা হিসাবে তিনি সরকার গঠন করেন এবং তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2024-এর জুলাই এবং তার পরবর্তী কিছু সময় ভয়াবহ মেটিকুলাস ডিজাইনে সন্ত্রাস, নৈরাজ্য এবং তাকে হত্যা করার যে ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রের সঙ্গে দেশি এবং বিদেশিরা জড়িত ছিল, যারা আত্মস্বীকৃত। তাদের সঙ্গে কিছু বিশ্বাসঘাতকরা অংশগ্রহণ করে এমন পরিস্থিতি সৃষ্টি করে যে তখন তার জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি হয় বলে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে বাহিনী ছিল তারা সেটা অনুধাবন করে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য সরকারি প্রোটোকল অনুসারে সরকারি প্রোটেকশনে, সরকারি বাহনে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। পরবর্তীতে তিনি জানতে পারেন যে এই নিরাপদ জায়গাটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র তাকে বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করেন। এই ব্যাখ্যাটা এই কারণে দিলাম যে তিনি পালিয়ে যান নাই, তিনি অন্য কোনো দেশে যান নাই। তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা বাহিনী তার জীবন রক্ষার্থে তাকে নিরাপদ জায়গায় নিয়ে গেছেন। ফলে নিরাপদ জায়গায় তাকে রেখে আসার পর তার স্ট্যাটাসটার কোনো চেঞ্জ হয়নি। তিনি প্রধানমন্ত্রী হিসাবে গিয়েছেন। সেই প্রধানমন্ত্রী লিগ্যাল কনস্টিটিউশনাল স্ট্যাটাসটাকে একসেপ্ট করি যে দেশে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই দেশ তাকে প্রপারলি মর্যাদা দিয়ে তার যে প্রোটোকল, মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রুলস অফ বিজনেস যেটা হয়, সেভাবে তারা সেখানে রেখেছেন। এর পরবর্তীতে বাংলাদেশে হঠাৎ করে একটি অসাংবিধানিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস, যার কোনো লিগ্যাল এন্টিটি নাই, তিনি ক্ষমতা দখল করলেন বা তাকে ক্ষমতার দায়িত্ব দেওয়া হলো।
তিনি ক্ষমতা দখল করার পরে দীর্ঘদিন দুর্নীতি, অনিয়ম, মবক্রেসি, সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার, রাহাজানি, সন্ত্রাস, নৈরাজ্য, খুন খারাপি করে তিনি একটা নির্বাচন করেছেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে তিনি তার পছন্দ অনুযায়ী একটা সরকার হিসেবে বসিয়েছেন। এই পরিস্থিতি ধারাবাহিকতা ইউনুস থেকে এ পর্যন্ত শেখ হাসিনাকে কিভাবে ডিসকোয়ালিফাই করা যায়, তাকে হত্যা করতে না পেরে একটা ক্যাঙ্গারু ট্রায়ালের মাধ্যমে তার বিরুদ্ধে একটি জাজমেন্ট দেওয়ানো হয়েছে, তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। সেই বিচারটা ছিল সম্পূর্ণ অবৈধ, অর্থাৎ ট্রাইব্যুনাল ফরমেশনটা অবৈধ, ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ অবৈধ, ট্রাইব্যুনালের প্রসিকিউশন লয়ার অবৈধ, ট্রাইব্যুনাল যাদের সাক্ষী নেওয়া হয়েছে তারা পক্ষ আশ্রিত ছিল। এভাবে একটা জাজমেন্ট দেওয়া হয়েছে তাকে। এই পরিস্থিতিতে তার সঙ্গে আমার দেখা হয়েছে ভারতে। আমার কাছে তাকে মনে হয়েছে তিনি সুস্থ, স্বাভাবিক এবং ভালো আছেন, তবে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন আছেন, তিনি উৎকণ্ঠায় আছেন যে বাংলাদেশে প্রায় 6 লক্ষ মামলা হয়েছে, 4 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না, মুক্তিযুদ্ধের পক্ষের নেতা কর্মী সহ শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে নির্মম ভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে, বাইরে মবক্রেসির দ্বারা মেরে ফেলা হচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে। এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং মৌলবাদের যে উত্থান, এই সকল বিষয় নিয়ে তিনি উৎকণ্ঠায় আছেন, কারণ তার নেতৃত্বেই বাংলাদেশটা উন্নয়নের অগ্রযাত্রায়, উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনাটাকে এস্টাবলিশ করা হয়েছিল। তার মুক্তিযুদ্ধের চেতনা তিনি নিয়ে গেছেন। এই সিনারিওতে তার সঙ্গে আমার দেখা হয়েছে, তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফিরে যাবেন, কারণ 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য থেকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নিশ্চয়ই 71-এর পরাজিত শক্তি অথবা প্রতিক্রিয়ার শক্তির হাতে ধ্বংস হয়ে যেতে পারে না। তার ব্রত রয়েছে, তার টার্গেট রয়েছে, তিনি বাংলাদেশে যাবেন। আমি তাকে জানতে চেয়েছিলাম যে আপনি তো যাবেন, আপনাকে তো 20 বার হত্যার চেষ্টা করা হয়েছে, 2024-এর 5 আগস্ট যেমন, 2004-এর 21 আগস্ট, আপনাকে তো আবারও হত্যা করা হতে পারে। তিনি বলেছেন হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আমি দেশে যাব, আমার পাহারাদার বাংলাদেশের লক্ষ কোটি জনতা। তার অভীষ্ট লক্ষ্য তিনি দেশে ফিরবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক দর্শক আমাদেরকে মন্তব্য করছেন। দর্শক মন্ডলী, আপনারা কমেন্টস করতে থাকুন, আমি সেটা দেখাতে থাকবো। অনেক অনেক ভালো ভালো কমেন্টস এসছে। আমি জনাব ইসলাম ভাই ও জনাব রেজাউল করিম সাহেবকে সালাম ও শুভেচ্ছা। স্যার, বিএনপি সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে জননেত্রী শেখ হাসিনাকে আপিল করতে দেয়া হবে না, এটা কি সম্ভব কিনা? আইনি জটিলতাগুলো আপনি বলতে পারবেন। তিনি যে আসবেন, এক হচ্ছে আপনারা বলছেন ক্যাঙ্গারু কোর্ট, আবার সেই কোর্টে আপিল করবেন বা সেই কোর্টকে তখন বৈধতা দেয়া হয় কিনা সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে নেতা কর্মীদের মধ্যে যেভাবে উচ্ছ্বাস কাজ করছে, এখন সাধারণ মানুষের মধ্যেও কাজ করছে। শেখ হাসিনা বলেছেন যে আমি যা হয় দেশেই হবে, আমি দেশের মানুষের কাছে ফিরে আসবো। দেশের মানুষের হৃদয়ের ভাষা তিনি উপলব্ধি করতে পেরেছেন, সেটা অনেকে মনে করছেন। কিন্তু সরকার বলছে বন্দি বিনিময়ের আওতায় নানান ভাবে ভারতকে চিঠি দেয়া হয়েছে। শেখ হাসিনা কি সেখানে বন্দি আছেন? বন্দি বিনিময় চুক্তিটা আইন কি বলে? জি দেখুন, বন্দি বিনিময় হচ্ছে এক দেশের বন্দি আর এক দেশে আছে, 2 দেশ তার স্ব দেশের বন্দীদের বিনিময় করবে। তা শেখ হাসিনা ভারতে গেছেন প্রধানমন্ত্রী হিসাবে, গেছেন না, তাকে নিয়ে দেওয়া হয়েছে। তার স্ট্যাটাস প্রধানমন্ত্রী, তাকে প্রোটোকল অনুযায়ী এয়ারপোর্টে রিসিভ করেছেন প্রধানমন্ত্রী হিসাবে। তিনি তো আদৌ বন্দী না, তিনি অ্যারেস্টেড না, তিনি ডিটেইনড না। আমি তার সঙ্গে দেখা করে এসেছি, আমার সঙ্গে আরো নেতৃবৃন্দ ছিলেন। তিনি তো বন্দী হলে আমাদের দেখা করতে পারার কথা না, এবং থাকার কথা তো কারাগারে। তিনি দিব্যি একজন রাষ্ট্রীয় সম্মানিত অতিথি, অর্থাৎ প্রধানমন্ত্রী আর একটা দেশের। তিনি যে স্ট্যাটাসে থাকার মতো, যে স্ট্যাটাসে তাকে এন্টারটেইন করার মতো, সেই স্ট্যাটাসে তাকে রাখা হয়েছে। তিনি আদৌ বন্দী না। তিনি বন্দী না হলে কিসের বন্দি বিনিময়? তিনি ভারত কর্তৃক গ্রেপ্তারকৃত না, আটক আদেশ প্রাপ্ত না, কারাগারে না, বন্দী অবস্থায় না। কাজে বন্দি বিনিময় শব্দটি এই ক্ষেত্রে প্রযোজ্য না। আর দ্বিতীয় হচ্ছে, যদি তিনি অ্যারেস্টেড হতেন, বন্দী হতেন, তাহলে বন্দি বিনিময়ের যে আইনটি আছে, চুক্তিটা আছে, সেখানে আছে যদি দেখা যায় যে পলিটিক্যালি পারসিকিউশন, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে, দ্বিতীয়ত তার জীবন বিপন্ন হওয়ার মতো অবস্থা থাকে, তাহলে যে দেশে কথিত বন্দী থাকবেন সেই দেশ তাকে ফেরত দিবে না। তা আমি বন্দী হিসেবে ধরলাম না,
কথার খাতিরেও যদি তাকে ধরে নেন বন্দী, তাহলে বাংলাদেশে তার যে জীবনের নিরাপত্তাহীনতা সেইটা দৃশ্যমান। কারণ ক্ষমতা অবৈধভাবে যারা দখল করছেন তারা বলছেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে শুধু একটা কারণেই, তার ফাঁসির রায় কার্যকর করা হবে, সেই জন্য আসতে পারেন। দ্বিতীয়টা, এটা যে পলিটিক্যালি মোটিভেটেড ছিল সেটা ওয়েল এস্টাবলিশড, ফলে তিনি বন্দী হলেও তার যাওয়ার অবকাশ থাকতো না আইনগতভাবে। আর যেহেতু তিনি বন্দী না, কাজে বন্দী বিনিময় এই প্রসঙ্গটাই এখানে আসবে না। তৃতীয়ত, আপনি বলছেন যে আপনার দর্শক শ্রোতারা বা আপনি যেটা বলছেন যে ট্রাইব্যুনালকে আমরা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলছি, সেটাকে আমরা বৈধতা দেবো কি? বৈধতা দিয়ে, দেখেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় 3 বিচারক বিশিষ্ট একটা ট্রাইব্যুনাল হয়েছিল 1968 সালের ঘটনা দেখিয়ে। বঙ্গবন্ধু আইন এবং রাস্তা দুটোকেই গ্রহণ করেছিলেন। একটা পর্যায়ে কিন্তু সেই ট্রাইব্যুনাল বিচারকরা পালিয়ে যায় এবং সেই ট্রাইব্যুনালে আগুন লাগিয়ে দেয়, সেই মামলা শেষ হয়ে যায়। পাকিস্তানের একটি ট্রাইব্যুনাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেয়। মিয়ানওয়ালি কারাগারে সেই মৃত্যুদণ্ডাদেশ তাকে পড়ে শোনানো হয় এবং একটা জায়গা দেখানো হয় যে মৃত্যুর পর তোমাকে এখানে কবর দেওয়া হবে। তারা কিন্তু সেই রায় কার্যকর করতে পারেনি। 2007 সালে এবং 8 সালে 111 সরকার, অর্থাৎ সেনা সমর্থিত সরকার, শেখ হাসিনাকে এইরকম একটা পরিস্থিতিতে দণ্ডিত করার চেষ্টা করেছিল। তারা শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। কাজে এই রাজনৈতিক ভাবে মোটিভেটেড এই ট্রাইব্যুনাল, এই জাজমেন্ট আমরা দুটোকেই প্রসেস আকারে ধরি। প্রথম হচ্ছে জনগণের প্রচন্ড উত্তাল ক্ষোভের মুখে এই জাতীয় সাজানো বানোয়াট জাজমেন্ট, বঙ্গবন্ধুর জন্য যে ডেথ সেন্টেন্স হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলায় যে বিচার প্রক্রিয়া ছিল, সেগুলো যেমন উড়ে গেছিল, বাংলাদেশে উড়ে যাবে। আমরা লিগ্যাল প্রসেসকে এবং রাস্তাকে, আন্দোলনকে, দুটোকেই মনে করি যে আমরা কোর্টে গিয়ে তো বলতে পারি যে তোমার এই কোর্টের এই জাজমেন্টটি অবৈধ, তুমি এইভাবে রায় দিয়েছো, এটা দেওয়ার এখতিয়ার তোমার ছিল না, তোমার অথরিটি ছিল না। কারণ এই ট্রাইব্যুনাল করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। যুদ্ধ অপরাধী কারা? 1971 সনের যুদ্ধ অপরাধী। তো সেই ট্রাইব্যুনাল তুমি বিচার করতেছো কার? যারা যুদ্ধ অপরাধীদের বিচার অর্গানাইজ করেছিল তাদের বিচার করতেছো। অর্থাৎ যে আইন করার জন্য ইন্টেনশন অফ লেজিসলেচার, অর্থাৎ আইন প্রণেতাদের যে উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্যে এই আইনটা করা হয় সেটা পরিষ্কার ভাবে আছে। ফলে ওটা যে বেআইনি ছিল সেটা আমরা বলবো। তৃতীয়ত, একেবারে স্বীকৃত যুদ্ধ অপরাধী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার দীর্ঘদিন পাকিস্তানে পলাতক থেকে বাংলাদেশে এসে সেই ট্রাইব্যুনালে গিয়ে হাজির হয়েছেন। ট্রাইব্যুনাল তার ফাঁসি কার্যকর করে নাই, তাকে কারাগারেও নেয় নাই। অর্থাৎ পরিষ্কার যে ওই ট্রাইব্যুনালটা কাদের জন্য, কাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। স্বীকৃত যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ডাদেশ থাকা প্রাপ্ত ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাতের মুঠায় পাওয়ার পরে কিছু হয় নাই, এটিএম আজাহারেরও কিছু হয় নাই। এরকম অনেক ঘটনা আছে। পরিস্থিতি বলে দেবে যে বাস্তবে কোন বিষয়টা এস্টাবলিশড হবে। আমাদের বিশ্বাস এই অবৈধ বিচার প্রক্রিয়া উড়ে যাবে, অবৈধ রাগ অকার্যকর হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার দর্শক মন্ডলী আপনারা কমেন্টস করছেন, আমি পড়ছি না। আমি ব্যারিস্টার সমর রেজাউল করিম সাহেবের বক্তব্যটাই আপনাদেরকে বেশি শোনাতে চাই। উনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন ভারতে এবং তার যে অভিজ্ঞতা সেটাই আমরা একটু জানতে চাই। তার মানে আপনি যেটা বলছেন, আমাদের বর্তমান যে অ্যাটর্নি চিফ প্রসিকিউটর সাহেব আছেন এবং আমাদের বিশিষ্ট আইনজ্ঞ আসিফ নজরুল সাহেব যে 18 মাস ক্ষমতায় ছিলেন, তিনি বারবার বলেছেন যে শেখ হাসিনাকে বন্দি বিনিময়ের আওতায় ভারতকে চিঠি দেওয়া হয়েছে। তার মানে তিনি কি জানতেন না শেখ হাসিনা সেখানে বন্দি না? বন্দি বিনিময়ের কোনো প্রশ্নই আসে না, প্রশ্ন তো আসে না। যেহেতু বন্দি হলে, ভারত যদি তাকে বন্দি করতো তাহলে বন্দি বিনিময়ের একটা ব্যাপার ছিল। সেই ক্ষেত্রে আসিফ নজরুলের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, তখনকার ভূমিকা? আসিফ নজরুলকে নিয়ে আলোচনা যত কম করা যায় ইসমাইল ভাই ততই ভালো করেন। উনি হচ্ছেন সেই আসিফ নজরুল যিনি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ আদালত প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। উনি হচ্ছেন সেই আসিফ নজরুল, তিনি কাগজপত্র সরিয়ে বিট্রাই করে বিদেশে এসে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন আমাদের সেই ট্রাইব্যুনাল প্রক্রিয়া থেকে পালিয়ে গিয়ে। উনি হচ্ছেন সেই আসিফ নজরুল, তিনি যুদ্ধ অপরাধীদের
দায় মুক্তি দেওয়ার জন্য এবং যুদ্ধাপরাধীদের বিচার করার অর্গানাইজার যারা, তাদের বিচার করার জন্য তিনি অবৈধ ক্ষমতা দখলদারের আইন উপদেষ্টা হয়ে আর একটি বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন। তিনি হচ্ছেন সেই আসিফ নজরুল যিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। তাকে যখন সাংবাদিকরা বলল যে একজনের উদাহরণ দেন, তখন বললেন যে আমি যখন এই কথাটা বলছিলাম তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। তাহলে কি উপদেষ্টা থাকলে বাপের নাম একটা হবে, আর উপদেষ্টা না থাকলে বাপের নাম আর একটা হবে? এই জাতীয় ভণ্ডদের নিয়ে আলোচনা যত কম করবেন তত ভালো হবে। আসিফ নজরুল স্বীকৃতভাবে একজন ঘৃণিত ব্যক্তি। তাকে যারা উপদেষ্টা করেছিল সেই এনসিপির লোকেরাই বলেছে তিনি একটা বাটপার। বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলছেন তার মতো সুযোগ সন্ধানী দুর্নীতিবাজ দ্বিতীয়টা নাই। একজন বিখ্যাত আইনজীবী এবং অবসরপ্রাপ্ত মেজর সরোয়ার হোসেন তিনি বলছেন আসিফ নজরুলের দুষ্কর্ম দুর্নীতি নিয়ে তিনি দুর্নীতি দমন কমিশনে রিপ্রেজেন্টেশন দিয়েছেন। কাজে আসিফ নজরুলরা জ্ঞানের বহরে যদি বলেন কিছুই জানে না, বাইরে বক বক করা ছাড়া আইনের সম্পর্কে তাদের ন্যূনতম কোনো ধারণা নেই। জি ধন্যবাদ। আমি আসিফ নজরুল বিষয়ে আর বলবো না, ঠিক আছে? আসিফ নজরুল বিষয়ে আমি আর কোনো প্রসঙ্গ তুলবো না, যেহেতু তারা বন্দি বিনিময়ের আওতায় চিঠি দিয়েছে ভারতকে, সেটা কিভাবে দিল? আচ্ছা, গেলে সেই বাক্যে আর ঠেকানো যায় না। ঠিক অনুরূপ ভাবে জামাত যেমন স্বাদ পেয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশনের, প্রশাসনের, জামাত যেমন স্বাধীনতা বিরোধীদের উপর হামলা করার যে সুযোগ পাইছে ইনুচের সময়, সেই হামলা ইভেন কি জিয়াউর রহমানের উপর হামলা করছে তারা। তারেকরে কি বলে নেই তারেকের বিরুদ্ধে? জিয়াউর রহমানের ছবি পাড়ায় ভাঙছে না এরা? তো তারপর এখন কি করতেছে? এখন এই বাচ্চা শিশুদের নিয়ে তারা আন্দোলন, ফাঁক পাইলে সূচনাতা দিয়েই আন্দোলন সেই তারেকের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে করতেছে। এই গভর্নমেন্টে তো সুস্থ থাকতে তারা দিবে না। তারা জানে যে এই গভর্নমেন্ট তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে জুলাই, এই গভর্নমেন্ট এটা করতে পারবে না। এটা মুখে যতই বলুক, প্রেসিডেন্ট বলুক আর যেই বলুক, প্রেসিডেন্টের কথা তো কোনো দাম নেই, সে এক এক সময় এক এক কথা বলে। তারপরে বিএনপি যে কোনো অবস্থাতে এই জুলাই নিয়ে চলতে পারবে না, তার জুলাই ইন্ডোর্স করলেই, জুলাইয়ের বিপ্লব বা জুলাইয়ের যে ঘোষণা, এটা ইন্ডোর্স করলেই তার পার্লামেন্ট থাকবে না। এই পার্লামেন্ট অকেজ হয়ে যাবে। জুলাইয়ের যে গণভোট হয়েছে জুলাই ইয়া করার জন্য, সেই গণভোট আর এই পার্লামেন্ট তো দুইটাই কন্ট্রাডিক্টরি, স্ববিরোধী। এটা যখন এই পার্লামেন্ট থাকবে না তখন তো কি করবে? এখন এই জামাতের সাথে যে যত খাতির দেয় তাকে এখন কি করছে দেখলাম যে পার্লামেন্টের কথা বলছে, গণভোটের কথা বলছে, জুলাইয়ের হ্যাঁ প্রেসিডেন্টে দিয়ে বলানো হচ্ছে। এগুলো স্ববিরোধিতা, এগুলো নিজের ভাই কুড়াল মারা। এইটার কারণেই এই স্বাধীনতা বিরোধীরা আরো সুযোগ পাবে, আরো পাবে, ওদের আস্কারা বেড়ে যাবে। তখন এরা মাথায় চড়ে বসবে। বান্দরকে কখনোই মাথায় চড়তে দেওয়া যাবে। রাইট। এই বান্দর মাথায় চড়িয়ে বসলে যা হওয়ার তাই হবে। যাও, জনগণকে অপেক্ষা করতে হবে। জনগণের নেত্রী আসতেছে এই দেশকে বাঁচানোর জন্য। শেখ হাসিনাই একমাত্র, এটা জনগণ আমি বলছি না, সাধারণ মানুষের কনসেপশন, তাদের এই ধারণা। তো শেখ হাসিনা আসতেছে, এতেই তো এদের কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে। এখন পাগল হয়ে গেছে সবাই, বিএনপিও পাগল হয়ে গেছে, জামাতও পাগল হয়ে গেছে। তো দেখা যাক, এই জাতিকে উদ্ধার করার জন্য জাতির যে ত্রাণকর্তা, ত্রাতা আসতেছে। অপেক্ষা করুন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন, বুঝবে কেমন লাগে। ততক্ষণে দেশ বাঁচবে তো, ততদিনে যতটা সেখান থেকে আবার সালবে। এই দেশ তো কি ছিল, সবচাইতে বেশি চলে মানে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল, সবচাইতে বেশি খারাপ দেশ ছিল। সেই দেশকে তো শেখ হাসিনা ধরে উন্নয়নের মহাসড়কে তুলে দিছে, উন্নয়নের রোল মডেল পৃথিবী বলছে। যে পারে সে পারে, আর যারা পারে না তারা চামচ দিয়ে ধরাই দিলেও পারে না খাইতে। যে পারে সে আসতেছে, সে করবে, এবং আগের চাইতে আরো ভালো হবে। স্বাধীনতা বিরোধীদের কথা মাথায় থাকবে, এই দুর্নীতিগ্রস্তদের যে যারা
জঙ্গি জিহাদিদের প্রশ্রয় দেয়, নিজেরা মানুষের উপর হামলা করে, চাঁদাবাজি করে, চাঁদাবাজ, এই গুন্ডা বদমাইশ, এরাই তো সমাজ বিরোধী। সমাজের যে সামাজিক নিরাপত্তা, সমাজ বিরোধী লোকরা করবে সামাজিক নিরাপত্তা, মানে ওই অসভ্য ও বাগাড়ম্বর। থ্যাংক ইউ। তো এই যে মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, অত্যন্ত আনন্দের সাথে তিনি কথাগুলো বলছিলেন, গণমাধ্যম প্রচার করলো। যেদিন তিনি এই কথা বললেন ঠিক সেই দিন আমরা যদি একটু দেখি, আপনাকে যদি বলি আমরা, যে পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ি বুলডোজারে ভাঙচুর, লুটপাটের পর আগুন, আর সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা, এগুলো কি ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিয়ে কিনা, এগুলো মানদণ্ড কিনা আগে? ওরা সে মাহাদি শোনে নেই, এগুলো দেখে নেই, এগুলো পত্রিকায় কি নিউজ হয়েছে? এগুলো পত্রিকায় তো নিউজ হবে না। এই দিনের পত্রিকার নিউজেই বললাম, এটা পত্রিকায় news। তাহলে এগুলো নিয়ে কথা বললে নাই, বলার সাহসও নাই। তো এই অবস্থা, মানুষকে গলা কেটে হত্যা করা হচ্ছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত প্রত্যেক দিন ঘটনা ঘটতেছে, সাধারণ মানুষের উপরে হামলা হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা আরো ভয়াবহ আকার ধারণ করছে। তো আইন শৃঙ্খলা বলতে তো কিছুই নাই। সেদিন তো এসপি একজন বলেই দিল যে পছন্দ না হলেই এই জন্য ফ্যাসিবাদের দোষর। আর কতকাল এই ট্যাবলেট চালাবো? ফ্যাসিবাদের দোষর। ফ্যাসিবাদ তো এখন মানুষের মাথার মুকুট, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ফ্যাসিবাদ। যারা ইয়াতে গ্রেনেড হামলা করলো জনসভায়, তারা ফ্যাসিবাদ না, তারা খুব ভালো। আর শেখ হাসিনা তো কারো জনসভায় গ্রেনেড হামলা করেনি। প্রার্থনা করে হামলা করলে ওরা যেভাবে করছিল ওগুলো করতে পারতো না। শেখ হাসিনার লোকজন ছিল না। এরা শেখ হাসিনার লোক, আওয়ামী লীগ, এরা কিন্তু ধ্বংস চায় না, মানুষের নিধন চায় না। নিধন চাইলে, প্রতিপক্ষকে ধ্বংস করতে চাইলে এত উন্নতি করতে পারতো না। তো এগুলো দেখে মানুষ তো দেখে শিখে, তো এরা তো কোনো কিছু করে শিখে না। এরা তো সেই যে আগের অবস্থা, নিজেদের মন্ত্রীদেরই কাজ করতে দেয়নি। ডজন খানিক মন্ত্রী আমার কাছে অভিযোগ করছে যে আর ভাই কি করবো আমরা, আমাদের হাতে কিছু নেই। নাম ধরে বলতে পারি, যদিও তাদের একটু অসুবিধা হবে, যে পার্টি করতে, বিএনপি করতে অসুবিধা হবে, এই জন্য বললাম না। বহু মন্ত্রীর সাথে আমার যোগাযোগ ছিল, আমরা নিউজ করতে গেছি সেই 2001 থেকে 6 পর্যন্ত। বহু অভিযোগ আছে, কোনো মন্ত্রী কাজ করতে পারতো না, সব কাজ টেন্ডার মেন্ডার সব। তারেক কিসের টেন্ডার? নামে মাত্র টেন্ডার হইতো, যে তারেক যাকে বলতে তাকেই দিতে হইতো হাওয়া ভবন থেকে। তো এই তো অবস্থা। তো এইটা থেকে সেই যে মানে রক্ত খেকো বাঘের যে নেশা, সেই নেশা কাটিয়ে তুলতে পারেনি এরা, সেই একই অবস্থায় চলতেছে। তো ওইভাবে চলে দেশের উন্নতি করা যাবে না, মুখ দিয়ে বলে লাভ নেই। বলে ভালো যে আমরা যারা আছি, আমরা আর জামাত ইসলাম বসে দেশটাকে লুটপাট করবো। কি উন্নতি করবে তা তো দেখা যাবে। কোনো কিছু চায়না থেকে কিছুই আসবে না, কিচ্ছু আসবে না। চায়না করিডোর চাইছে বসে, লাস্টে সব কথার শেষ কথা এক কথা বলে দিচ্ছে, করিডোর। তো এই করিডোর দিতে পারবে না? আপনি দেখেন মির্জাপুরে যেটা ঘটলো, মির্জাপুরের মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাবলু, তার স্ত্রী এবং তার মা চিকিৎসার জন্য তারা ঢাকায় আছেন, আর তিনি আত্মগোপনে আছেন। স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর ছোট ভাই শাহিন চৌধুরী এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই বাড়িটি লুটপাট করে আগুন দেয় এবং বুলডোজার চালিয়ে বাড়ি একদম গড়িয়ে দেয়, মাটির সাথে পাকা বাড়ি। তো একজন এমপির ছোট ভাইয়ের নেতৃত্বে এটা ঘটছে, এটা অভিযোগ উঠছে। হ্যাঁ, তো এই কি আসলে গণতন্ত্রের নমুনা কিনা, বা এই উন্নয়নের নমুনা কিনা, কিংবা এই 5 মাসের কি সরকার কি এগুলাই দিল না? আমারও প্রশ্ন এইটাই কিন্তু যদি হয় আইন শৃঙ্খলার উল্লেখযোগ্য অগ্রগতি। তো
এটা এটা এই ব্যাপারে আর কিছু বলার নেই। আইন শৃঙ্খলার অগ্রগতি, এটা তাদের নিজেদের আইন তারা হাতে নিয়ে নিচ্ছে। অগ্রগতি যে আমরা আইন হাতে নিয়ে নিলাম, এটাই তো অগ্রগতি। এই যদি অগ্রগতি হয়, এই যদি হয় আইন শৃঙ্খলা, তাহলে দেশ কোথায় গেছে? দেশ সম্পর্কে সারা পৃথিবীর মানুষ কি আইডিয়া পাচ্ছে? তো এই দেশটাকে একেবারে ধ্বংস না করে এরা ছাড়বে না, তাই মনে হচ্ছে। এরাও ধ্বংস হবে। এই দেশ ধ্বংস করতে গেলে এরা যে বেঁচে থাকবে হবে না। এরা আগে তো কোমর ভেঙে দিছে পিটাইয়া, এরপরে কি হবে আমি জানি না। তার মানে এই সরকারের কার্ড খাল কাটা যে কর্মসূচি, এগুলারে আপনি মানে উন্নয়নের খাতায় রাখছেন না? প্রশ্নই ওঠে না। উন্নয়ন কাকে বলে? উন্নয়নের তো মাপকাঠি আছে। কিসে উন্নয়ন হয়? দেশের মানুষের উন্নয়ন হয় কিসে? দেশের মানুষের ইকোনমিক ডেভেলপমেন্ট হতে হবে, সামাজিক ডেভেলপমেন্ট হতে। সামাজিক ডেভেলপমেন্ট কাকে বলে? সমাজে যারা আছে সেই গ্রুপগুলো আপনি একসাথে নাইসলি ডিসেন্টলি বসবাস করছে, সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে, সেটাকে আপনি একটা উন্নতি বলতে পারেন। যে হ্যাঁ, সামাজিক উন্নয়ন একটা ভালো সম্প্রীতি, যেখানে যুদ্ধাংদেহী ভাব ছিল, এক দল আর এক দলকে মব ভায়োলেন্স করে মেরে ফেলতেছিল, সেই মব ভায়োলেন্স নাই। এখন কি হচ্ছে? এখন শান্তি আছে, মানুষের যানজীবনের জানমালের নিরাপত্তা আছে, সেটা হয়েছে সেটা। তো এই যদি হয় তাহলে উন্নতি কোথায় হলো? উন্নতি, সামাজিক উন্নতি কি এত সোজা না? উন্নতিকে আপনার বলতে হয় কি, ধরেন এক সময় জাতিসংঘেরই একটা কথা ছিল যে আপনি যদি সোশ্যাল ডেভেলপমেন্ট যদি ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাইমেলটেনাসলি না যায়, তাহলে একটা আরেকটাকে টেনে ধরে। মানে আপনার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য কিছু করলেন, কিন্তু সামাজিক উন্নতি হলো না, সমাজে মানুষের অপরের প্রতি শ্রদ্ধাশীল হলো না, সহমর্মিতা হলো না, গড়ে তুললেন, একটা সুন্দর পরিবেশ থাকলো না, তাতে হবে কি? আপনি ওই উন্নয়ন দিয়ে কিছুই করতে পারবেন না। আপনার এদিকে মারামারি, কাটাকাটি, গোষ্ঠীদ্বন্দ্ব সবকিছু মিলে আপনি যে পয়সা কড়ি কামাই করছেন ওগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওটা দিয়ে আপনি ভালো কোনো কিছু করতে পারবেন না। এই জন্য এটা আমার কথা না, এটা জাতিসংঘের কথা, যে অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মাস্ট গো সাইমেলটেনিয়াসলি, একসাথে যাইতে হবে, একসাথে উন্নতি হতে হবে। সামাজিক উন্নয়ন না হলে এই আপনার ইকোনমিক ডেভেলপমেন্টটা আপনি তার অপটিমাম ইউটিলাইজেশন করতে পারবেন না। আপনাকে ব্যস্ত থাকতে হবে মানুষ খুন করা, মানুষের কোর্ট কাছারি করা, বিভিন্ন ভাবে আপনাকে ব্যস্ত থাকতে হবে। তা উন্নতি করবেন কি? এইরকম বিষয়টা এরকম। উন্নতি করতে হলে আপনাকে ভলটেয়ারের কথাটাই মনে রাখতে হবে যে আপনার বক্তব্যটা আমি পছন্দ করলাম না, আমি মেনে নিলাম না, কিন্তু আপনার বক্তব্য প্রচারের জন্য, আপনার জন্য প্রচারের অধিকারের জন্য আমি আই উইল ফাইট টিল মাই ডেথ। আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আপনার অধিকার বাস্তবায়নের জন্য আমি সংগ্রাম করব। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে আইনের, এটাই শ্রদ্ধাশীল। আপনি একজন মানুষের প্রতি যদি অপরের প্রতি, আপনার অপোনেন্টের প্রতি শ্রদ্ধাশীল না থাকেন, তাহলে আপনি ওই গণতন্ত্র ওইটা বললে এই পৃথিবীর ওই জঙ্গলের লোকজন হয়তো পশুরা হয়তো মানতে পারে, পশুদের সাথে হয়তো মিলবে যে এইটা একটা গণতন্ত্র হয়েছে। যে পশুরা কি করে, এক পশু আর এক পশু মেরে ফেলে, কোনো হিসাব কেতাব নাই। এই তো পাশবিকতা, যে দেশে পশুবৃত্তি, পাশবিকতা চলে, যে দেশে নির্বিচারে মানুষ হত্যা করা হয়, নারী নির্যাতন করা হয়, নারী ধর্ষণ করা হয়, যেখানে মানবাধিকার প্রতিনিয়ত ভায়োলেট হচ্ছে, সেখানে আপনি উন্নতি করবেন কি দিয়ে? এত সোজা? সামাজিক নিরাপত্তা নাই, কোনো কিছুই নাই, তারপরে আপনি যুদ্ধ করবেন। ধারে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আপনি কি করতে পারবেন? কার সাথে যুদ্ধ করবেন? ফাজিল কথা। এইগুলো কথা বলে কোনো লাভ আছে? মানুষকে বিভ্রান্ত করা যে হ্যাঁ আমরা এই করব তা করব। সারা জীবন ওই জিন্না সাহেবের মতো, জিন্না সাহেব যখন সবচেয়ে বাজে কাজটা, সে ওই যে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে মানুষ যখন নির্বিচারে মানুষ মারা যাচ্ছিল, মানুষের সম্পত্তি সবকিছু রেখে দিয়ে একদল আর একদিকে চলে যাচ্ছিল, মুসলমানরা একদিকে দৌড়ে পালাচ্ছিল, হিন্দুরা আর একদিকে দৌড়ে পালাচ্ছিল, সেই ঘটনা তো আজও এখন আছে। সেই দ্বিজাতিভক্ত, সেই হিন্দু মুসলমান বিবাদ,
ওই যে হিন্দু মুসলমান বিবাদ করে রাখা হয়েছে, তারপরে যে গোড়া মুসলমানরা যাদের লেখাপড়া কিচ্ছু নাই, বিন্দু মাত্র মানবিকতা বোধ তাদের ভিতরে কিচ্ছু নাই, শুধু জিহাদ আর জিহাদ জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদ দিয়ে তারা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যায়। তারপরে ওই সম্প্রদায়ে সে পাইলে হয় সে মারা যায়, না শক্তি থাকলে রিটালিয়েট করে উঠে দাঁড়ায়, সে উঠে দাঁড়ায় আপনাকে মারবে, সে তো বাঁচতে হবে, আপনাকে না মারলে আপনি বাঁচবে কেমনে? তো এইটাই হচ্ছে খুনাখুনি। ইসলামে এটা খুনাখুনি নাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এটা ইসলামের যে প্রবক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি এটাকে বলছে যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তুমি তোমার ধর্ম যা আছে পালন করো। বলা হয়েছিল যে সবাই মিলে ওরা বলছিল যে মক্কা বিজয়ের পরে, তখন বলছিল যে আমরা একসাথে মিলে আপনার ধর্ম আর আমরা ধর্ম মিলিয়ে মিশে একসাথে একটা অ্যামালগামেট করে করি। তখন রাসূলুল্লাহ এটা বলছিলেন যে না, আমার ধর্ম আমার আলাদা ডক্ট্রিন আছে, আমাদের আছে, আল্লাহর প্রেরিত বিষয় আছে, তোমরা যে এটা করো তোমাদের এটা করো। তো এই জন্য বলা হয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমরা আর আমরা এক হব না ধর্মের দিক দিয়ে। তো সেটা তো বলেই দেওয়া আছে, কিন্তু তোমাদের আমরা নির্বিচারে হত্যা করব না, তোমাদের আমরা সুন্দরভাবে নাইসলি ডিসেন্টলি বসবাস করার সুযোগ দিলাম। মক্কা বিজয়ের পরে এটা বলছিল, ওনার সাহাবারা বলছিল যে আমাদের বিরুদ্ধে যারা আছে সব মেরে ফেলি। তখন উনি বলছেন না, মানুষ মেরে কখনো বিজয় করা যায় না, ওদেরকে বুঝতে দাও, আমরা যদি ভালো হয়ে চলে আসবে। ঠিক তাই, রাসূলুল্লাহর কথা মতো রাসূলুল্লাহ ভালো কাজ করছেন, মানুষকে শান্তি দিছে, মানুষকে প্রেম দিছে, মানুষকে তার স্নেহ মমতা দিছে, তাতে করে মানুষ সেই বিভিন্ন এত বড় ইসলাম ধর্মটা এত বড় হয়েছে কেন? সারা পৃথিবীতে সেকেন্ড ইয়ার পরে কোনটা, খ্রিস্টানিটির পরেই হচ্ছে ইসলাম, এবং কতদিনের ভিতরে প্রায় সমান সমান হয়ে যাবে এরকম। সেই ইসলামটাকে এক শ্রেণীর লোক, সুবিধাবাদী, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় উঠতে চায় অথবা মানুষের উপর রাজত্ব করতে চায়, তারা এই যে জঙ্গি জিহাদি, তারা আফগানিস্তানটাকে ধ্বংস করে দিচ্ছে প্রায়, ইয়াতে লেবানন ধ্বংস, গাজা ধ্বংস। এই যে ইহুদিরা সুযোগ পাইলো কেন? ইসরায়েল সুযোগ পাইলো তো ধ্বংসটা করার জন্য। কেন তাদের সাধারণ মানুষ যেখানে ফেস্টিভ্যাল করতেছে সেখানে গিয়ে আক্রমণ করতে হবে কেন? এটা কি ধর্মে, ইসলাম ধর্মে আছে যে মানুষ শান্তিপ্রিয়, তারা একটা ফেস্টিভ্যাল করতেছে, তারা তো যুদ্ধ করতে আক্রমণ করে নাই গাজায়, তাদের কেন আক্রমণ করতে গেল হামাস? এই হামাসের কারণে আমি তো মনে করি হামাস হচ্ছে ইসরায়েলের ওদের পয়সা খাওয়া ওরা দালাল, ওদের পারপাস সার্ভ করছে ইসরায়েলের, যার জন্য ইসরায়েল গাজা দখল করে নিয়ে গেছে। আর পাইবে না এই গাজা কোনোদিন, গাজার পুরোটা দখল করে ফেলাইছে এবং ঘুরাই দিছে সব। সুযোগটা কেমনে পাইলো? ওই 7 তারিখে ওরা এই একটা অমানবিক আক্রমণ করে এই সুযোগটা ইসরায়েলকে করে দিল। তাহলে ইসরায়েলের পারপাস কে সার্ভ করলো? হামাস। এখানেও তাই হচ্ছে, বাংলাদেশেও তাই হচ্ছে। বাংলাদেশে যে বললাম না, ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার, এরা ভারত এ পর্যন্ত 54 বছরে ভারত কোনো জায়গা দখল করছে? বরং শেখ হাসিনার সময় তারা যে চুক্তি ছিল সেই চুক্তিটা বাস্তবায়ন করছে। তারা তাদের পার্লামেন্টের উভয় কক্ষে ভোটে একটা লোক, ইন্ডিয়ার একটা লোক আমাদের বিরুদ্ধে ভোট দেয়নি। আমাদের যে ইয়াগুলো আছে, যে অঙ্গরপোতা, দহগ্রাম, যে বর্ডারিং এরিয়াগুলোতে যে ডিসপিউট ছিল, সেটাতে তারা একটা লোক, একটা রাজনৈতিক দল এটাকে ভোট দেয়, বিরুদ্ধে ভোট দেয়, সবাই একচাটে ভোট দিছে। তো তাদের বিরুদ্ধে তারা যে সুন্দরভাবে ভোট দিছে, তারা যে আমাদের প্রতি সহমর্মিতা দেখাইলো, আমাদের ভালোবাসা দেখাইলো, সেটা না আমরা সেই দিল্লি দখল করতে যাবো। আরে বাবা, তুমি করতে যাও, আমরা ভালোবাসা দিয়ে দখল করো, তুমি যুদ্ধ করে দখল করতে পারবা না। আমরা এবার আমরা করতে পারি, দুনিয়া জুড়েতে যেতে পারি। মোটামুটি সরকারের সাফল্য আমরা দেখলাম, কোন খারাপি, সন্ত্রাস, বাড়ি ভাঙ্গা, বাড়ি লুট, অগ্নিসংযোগ, লাশ, এর মধ্যে আছে আইন শৃঙ্খলার উন্নতি। এখন আমরা একটু শুনবো দুনিয়া জুড়েতে যেতে চাই। দুনিয়া জুড়ে আমাদের আজকের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান, জর্ডান, কুয়েত, বিভিন্ন জায়গায়
মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে এবং জর্ডানে মার্কিন মারা গিয়েছে, জর্ডানে 2 জন মার্কিন সম্ভবত মারা গিয়েছেন। হ্যাঁ, 2 জন মার্কিন সেনা নিহত হয়েছে, একজন নিখোঁজ জর্ডানে। আর কুয়েতে তো হামলা চালিয়েছে, আরো অনেক জায়গায়। আপনার বিশ্লেষণটা কি? কেন থামছে না? কেন থামছে না আসলে? সোজা, একদম সোজা, সহজ। আপনি শান্তি আলোচনার মাধ্যমে, শান্তির পিস ট্রিটি ছাড়া এখান থেকে মুক্তির কোনো পথ নাই। এখানে শান্তি আনতেই হবে। শান্তির জন্য যে এগ্রিমেন্ট আছে 2 দলে বসে এটা করতে হবে, সিজ ফায়ার করতেই হবে। যুদ্ধ সমাধান দিবে না, দেয় না। যুদ্ধ শুধু ধ্বংস নেয়, লাইফ এন্ড প্রপার্টি ধ্বংস করে যুদ্ধ, রক্ত কেড়ে নেয়। একটা জীবনও দিতে পারে না যুদ্ধ। যুদ্ধ শুধুই ধ্বংস, শুধুই জীবন নাশ। তো আপনাকে কি করতে হবে? আপনি যদি এটা না বুঝেন, তাহলে আপনি কিসের সুপার পাওয়ার, আপনি কিসের একটা সবচেয়ে বড়, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত দেশ, বড় সুন্দর দেশ, বড় গণতন্ত্রের দেশ, আপনাকে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতেই হবে। আপনি একচেটিয়া দেশ দখল করার হুমকি দিতে পারেন না, এটা উচিত না। এই কাজটা করে যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো একদিন এটার একেবারে এটার হবে, এটার রেজাল্ট পাওয়া যাবে। সারা পৃথিবীর মানুষ, এই যে ইউরোপ তো সব চলে গেছে, ভেঙে গেছে। ন্যাটো তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে। ইউরোপ নতুন করে তার নিরাপত্তা বলয় গড়ে তুলতেছে আমেরিকার বিরুদ্ধে। সবাই এখন তার যে মিত্র অ্যাডভার্স, তার যে মিত্র এলিজ আর অ্যাডভার্সারিজ হচ্ছে তার বিরোধী যারা, এলিজ হচ্ছে তার মিত্র ইউরোপীয় ইউনিয়নে আর হচ্ছে ন্যাটো। এরা সবাই কিন্তু বিগড়ে আছে। তো এই যে পলিসিটা ইটসেলফ ধ্বংস করে দিচ্ছে। তারপরে এই যে ইরানের সাথে তো আলোচনাই হচ্ছে, হঠাৎ আলোচনা ব্রেক করে যে এই আক্রমণটা করা ঠিক হয় না। এবং আমেরিকার যারা রাষ্ট্রনায়ক, বিল ক্লিনটন এটা পছন্দ করে নাই, চাক সুমার পছন্দ করে নাই, বলছে যেটা করো। রিপাবলিকানদের ভিতরে বহু কংগ্রেসম্যান তারা এসে বলতেছে, সিনেটররা বলতেছে যে যুদ্ধ নয়, শান্তি, এইভাবে যাবে না, এইভাবে করা যাবে না। তো তারপরে ভিতরের যে প্রেসার, সেটা সহ্য করতে না পেরে তখন আলোচনার দিকে যাচ্ছিল। তো সেই আগের সেই দিন নাই, যেমন আলেকজান্ডার দিগ্বিজয়, বিশ্ববিজয়ী আলেকজান্ডার, সে একটার পর একটা দেশ বিজয় করছে, তার ডিকশনারিতে কোনো হার ছিল না। ওই দেশে, ওই পৃথিবী এখন নাই। এই পৃথিবীতে আছে সভ্যতা, এই পৃথিবীতে আছে শান্তি, এই পৃথিবীতে আছে অগ্রগতি, এই পৃথিবীতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই পৃথিবীতে আছে হাইটেক। সবচেয়ে মানব জাতির জন্য যে জিনিসগুলো খুবই হেল্পফুল, সেইগুলো মানে উন্নয়নের চরম শিখরে পৃথিবী। একদিকে এনভায়রনমেন্টালি খুব ডিগ্রেডেড অবস্থায় আছে পৃথিবী, অনুরূপ ভাবে টেকনোলজিক্যালি উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে। তো এই মুহূর্তে কিন্তু সেই মান্দাত্তার আমলের, সেই আদিম যুগের, সেই আলেকজান্ডারের যুগের রণনীতি হবে না। এটা আমি জেনে শুনে এবং দৃঢ়ভাবে বলছি, এটার প্রতিবাদ করছি যে যুদ্ধ নয়, যুদ্ধ করে কোনো কিছু এখন এই পৃথিবীতে আর জয় করা যায় না। মানুষের মন জয় করা যায় না। আপনি যদি মানুষের মন জয় করতে না পারেন, ওই দেশ আপনার না, ওই দেশ আপনার এনিমি হয়ে গেল। তারপরে একটা না একটা দুর্ঘটনা ঘটতেই থাকবে, শান্তি আর আসবে না। এখন দরকার বিশ্ব শান্তির, এখন দরকার এক মানুষ আর এক মানুষকে এখন সহযোগিতা ছাড়া, বিশ্বের সহযোগিতা ছাড়া কিন্তু আর কোনো শব্দ নাই। একে অপরের, ধরেন চীনের অনেক উন্নতি আছে, কিন্তু বাংলাদেশের কিছু জিনিস চীনের খুব দরকার। আমেরিকার অনেক অগ্রগতি আছে, চীনের দরকার। আমেরিকার যে অ্যাডভান্সমেন্ট আছে, টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, এগুলো কিছু দরকার আছে। চীনের কাছ থেকে আমেরিকার দরকার আছে। চীনের কাছ থেকে অনেক কিছু নিচ্ছে। যে ট্রাম্প যে গেল, চীন 200টা, ট্রাম্প বলছিল 150টা প্লেন নেওয়ার কথা, সে বলছে যে না, 200টা প্লেন নেবো, বোয়িং নেবো আমরা। এই যে মানে এককভাবে কোনো দেশ কিন্তু স্বয়ং সম্পূর্ণ না এই পৃথিবীতে।
আমেরিকারও দরকার আছে, বাংলাদেশের থেকে আমেরিকারও নেওয়ার আছে, যার জন্য যে চুক্তি করলো, এই চুক্তিগুলো কেন করে? আমেরিকার দরকার আছে বলেই করছে, তা নাহলে তো আর ইয়াকে হাসি ঠাট্টা তামাশার জন্য চুক্তি করে নাই। বাংলাদেশ সীমানা দরকার আছে, বাংলাদেশের অনেক কিছু তাদের দরকার আছে, যার জন্য ইউনূসের মতো একটা বেহায়, একটা বাটপারকে দিয়ে এই যে গোপন চুক্তি করাতে আমেরিকার ইজ্জত নষ্ট হয়েছে। আমি বলবো, আমি খুব জোরের সাথে বলতেছি, এই বাটপারে দিয়া এই লোক গণধিকৃত ইউনূসকে দিয়ে যে গোপনে তড়িঘড়ি করে নির্বাচনের 2 দিন আগে যে চুক্তি করছে, এই চুক্তিগুলো আমেরিকার ইমেজ নষ্ট করছে। ইউনূস তো বেহায়া, ও ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমেরিকাও যে ইউনূসে ব্যবহার করে সুযোগ সন্ধানী স্টেপ নিছে, এটাই তো প্রমাণ হয়েছে পৃথিবীর কাছে। কেন একজন নির্বাচিত সরকার যখন আসছে, তার কাছে যে তার সাথে আলোচনা করে দ্বিপাক্ষিক বাইলেটারাল চুক্তি করে, এটা তো হতে পারত। ইলেকশনের আগে তড়িঘড়ি করে ধাপ্পা দেওয়া, এটা তো ধাপ্পাবাজি। কোনো অবস্থাতে এটা ঠিক হয় নাই, এটাতে আমেরিকার ইমেজ নষ্ট হয়েছে। তো যাই হোক, এখন ইরান শান্তির কোনো বার্তা দেখা যাচ্ছে না আপাতত। হ্যাঁ, না, শান্তির বার্তা তো এখন একটার পর একটা উল্টো পাল্টা কাজ হচ্ছে। এখন তো দেখা যাচ্ছে যে এখানে লিডারশিপে সমস্যা আছে। লিডারশিপ এখন কি করবে এটা বুঝে কুল পাচ্ছে না, যে এখন যুদ্ধ চালাই যাবে সেটা অ্যাফোর্ড করতে পারছে না, যুদ্ধের থেকে ফিরে আসবে বেইজ্জত হবে সেটাও অ্যাফোর্ড করতে পারছে না। এই একটা ভয়াবহ দোটানায় পড়ে গেছে, যার জন্য যেমন ইয়াতে গ্রিনল্যান্ড ইয়া করবে, দখল করে নিবে। আজ এই কয়েকদিন আগেও গ্রিনল্যান্ডের কথা আবার তুলছে। আরে বাবা, গ্রিনল্যান্ড যদি নিতে হয়, আমেরিকার সৈন্য তো সোলজার ওখানে আছে, ওখানে বলে দাও যে তোমার এখানে সবচাইতে ভালো কাজগুলো আমরা করে নেব। মুখে আগে বলে, তারপরে কানাডা হস্টাইল হয়ে গেছে একদম। প্রত্যেকটি মানুষ, আমি কানাডার লোকদের সাথে কথা বলছি, তো সাধারণ মানুষের একটা বিতৃষ্ণা, তাদের ভাব, ভয়াবহ অবস্থা। এটা একটা দেশ এত বিরোধিতা নিয়ে, এত অ্যান্টাগনিজম নিয়ে অগ্রগতি করতে পারে না। কানাডা বুঝলাম ল্যান্ডলক, এখান থেকে কানাডার বেরোইতে আমেরিকার উপর দিয়ে আসতে হবে, তাকে আটলান্টিকে নামতে হলে, পৃথিবীর দেশগুলোতে যাইতে হলে তাকে এখান দিয়ে আসতে হবে, বুঝলাম। কিন্তু কানাডা তো দীর্ঘদিনের মিত্র তাদের, আমেরিকা। সেই কানাডাকে তো হঠাৎ একটা কথা বলে দেওয়া যায় না। এটা যদি করতে হয় যে কানাডা যদি মিশবে, হ্যাঁ ওকে, তো কানাডার পার্লামেন্ট আর আমেরিকার কংগ্রেস বসে একসাথে মিটিং করে বলুক, একসাথে বসুক আলোচনায়। আমি তো দখল করে আমার, তুমি 51st ইয়া হয়ে যাও। এই ওয়ে এই বিষয়টা আনা হয়েছে, এটাই তো একটা মানুষের হৃদয়ে আঘাত দেওয়া, এটা ঠিক হয়? রাইট। তো অনুরূপ ভাবে ইরানকে ধ্বংস করে দেবে। ইরানের আগেও বলছি, ইরান তো তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ওদের সাথে এত সহজে হবে না। ভেনেজুয়েলার মতো অবস্থা এখানে নেই। একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের একজন দর্শক কমেন্ট করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে, এইটা একটু পরে আমরা শেষ করি। শামিমা সুলতানা চৌধুরী, মধ্যপ্রাচ্যে এক লম্বা যুদ্ধ ধ্বংসযজ্ঞের মুখোমুখি হলো মধ্যপ্রাচ্য। ইরান কাতারে হামলা চালিয়েছে, আমেরিকা পিছু হটতে পারবে না এ যুদ্ধ থেকে, ইরানও এগিয়ে যেতে পারবে না। এ যুদ্ধ পারমাণবিক যুদ্ধে টার্ন নিতে পারে। পাকিস্তান ডলারের লোভে ইরানে হামলা করবে, আফগানিস্তানে ডলার খেয়েই হামলা করেছে। পাকিস্তান কাবুলে এমন হামলা করবে তা আগে থেকেই বলেছিলাম। ধন্যবাদ। শামিমা অনেক আগের থেকে ভালো কমেন্ট করেছে। আজকের যে কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বাস্তব ধর্মী। আমি আমার ইয়ার সাথে আমি যেভাবে চিন্তা করছি, একই তার চিন্তা একরকমই আসছে, যে এইটাতে এই হবে না, এখান থেকে বেরিয়ে আসা যায় সহজে, যে হ্যাঁ ঠিক আছে, আই এম সরি, সদিচ্ছা থাকতে হবে, ভুল হয়ে গেছে, ঠিক আছে। আমরা তো হরমুজ প্রণালী ছেড়ে দিবে, তো হরমুজ তো ইয়ার কাছে ছিল। আবার কোন চ্যানেল থেকে টোল আদায় করা হয় না, পৃথিবীর সব জায়গা থেকে টোল আদায় করা হয়, পানামার থেকেও করা হয়। মিশরের ওটার নাম কি,
সুয়েজ ক্যানেল থেকে আদায় করা হয়, সুয়েজ খাল, হ্যাঁ। হ্যাঁ এখানেও আদায় করবে, অসুবিধা কি? এখানে একটা টলারেবল, যে ঠিক আছে এখানে আমরা ধরেন একটা খেয়া পার হইতে 5 টাকা লাগে, সেখানে যদি বলে যে না 7 টাকা নাও, এরকম একটা ব্যবস্থা হতেই পারে। যে সে কিছু চাইছে, সে অনেকগুলো টাকা চাইছে, যে একটা তো একটা ইয়াতে ট্রলারে একটা ইয়াতে শিপে কত তেল আসে, আর সেই তেলের দাম কত, সেই এটা বুঝে মানে ব্যবসাটা যে ধ্বংস করে দিয়ে মানে ব্যবসার সব লুটপাট তো করা যাবে না। যে এখানে পার হইতে হইলে তোমার যা আছে ব্যবসা বাণিজ্য যা করছে আমি লুট করে রেখে দিলাম, না, এটা না। বিষয়টা একটা টলারেবল অবস্থায় থাকতে হবে। হ্যাঁ, কিছু চাঁদা টাদা তো কিছু ফি টি দেওয়া লিখতে হবে, এটা মেনটেনের জন্য, নিরাপত্তার জন্য, এটার সবকিছু